পর্ব সংখ্যা _7। মাহতিম আর চেঁচাতে পারল না, অমনেই ওর মুখ কেউ চেপে ধরল। আবছা অন্ধকারে চোখের সামনে যাকে দেখতে পেল, তাকে দেখে চরম বিস্ময় তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না, পিনপতন নীরবতায় সবকিছু শান্ত হয়ে থাকলো। মাহতিম যখন চুপ মেরে গেল, তখন ওর মুখ থেকে হাত সরিয়ে নিল মেহনুর। ওর ডান হাতটা যেভাবে কাছে টেনেছিল তেমনিভাবে টেনে চোখের সামনে এনে দেখতে লাগলো। মাহতিম এখনো বিশ্বাস করতে পারছে না, মেহনুর ওর রুমে এসেছে। ওর হাত টেনে পর্যবেক্ষণ করছে। যেই চিন্তাটা কখনো স্বপ্নেও ভাবা যায় না, যেই মেয়ে ওকে দেখতেই পারে না, সেই মানুষটা নাকি ওর রুমে এসেছে। মেহনুর চুপচাপ হাতটা দেখে সঙ্গে করে যে স্টিলের ছোট বাটি এনেছিল, সেটা টেবিল থেকে নিয়ে নিল। গাঢ় কিছু তরল জাতীয় পানি সেই ছোট বাটিটায় ছিল। মেহনুর আঁচলের খুঁট থেকে রুমাল বের করে সেটা ওই গাঢ় লেপনে চুবিয়ে নিল। সামান্য নিংড়ে নিয়ে রুমালটা ওর হাতের উপর আলতো করে বুলাতে লাগলো। মাহতিমের ইচ্ছে করছে নিজের গালে একটা চড় মারতে, মানে আসলেই কি মেহনুর ওর কাছে এসেছে? নাকি রাত দুপুরে বেহুদা মার্কা স্বপ্ন দেখছে? এটা যদি স্বপ্ন হয়েই থাকে তাহলে হাতের তো পরিচর্যা করতে আসবে না, লুকোচুরি করে দেখা দিয়ে চুপচাপ পালিয়ে যাবে। মাহতিম একদৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়েছিল, মেহনুর সেটা আর চোখে বুঝতে পেরে হালকা একটু কেসে উঠল। সেই কাশিতে মাহতিম যখন সম্বি ফিরে পেল তখন চট করে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার রুমে কি জন্য এসেছ? শুধুমাত্র হাত দেখার জন্য এলে? এই রাতের বেলা একটা অবিবাহিত পিচ্চি মেয়ে আমার মতো ব্যাচেলার ছেলের রুমে শুধু হাত দেখতে এসেছে? উদ্ভট ধরনের প্রশ্ন শুনে মাহতিমের দিকে এক পলক তাকালো মেহনুর। এরপর দৃষ্টি ফিরিয়ে আবারও কাজে মনোযোগ দিল। এদিকে উত্তরের জন্য মাহতিম তাগাদা দিয়ে বলল, কি হলো? তোমাকে প্রশ্ন করেছি না? জবাব দিচ্ছ না কেন? কেন হাত দেখার জন্য এই রুমে এসেছ? দ্বিতীয়বার তাগাদা খেয়ে হাত থামালো মেহনুর। মাহতিমের দিকে শান্ত চোখে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, ছ্যাঙ্গা কিপটার জন্য আপনার হাতটা অনেকখানি ফুলে গেছে। যেহেতু আমার জন্যে আপনার এই দশা, তাই আমি বাধ্য হয়েছি এখানে আসতে। উত্তরটা শুনে মনে মনে অকারণে হাসল মাহতিম। ঠোঁটে একপ্রস্থ হাসি ঝুলিয়ে বাহাতটা উল্টো করে মাথার নিচে ঢুকিয়ে শুল। মেহনুরের দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, তোমার জন্য তো শুধু হাতে সমস্যা না, আরো নানা জায়গায় সমস্যা হয়েছে। কত জায়গায় যে খারাপ অবস্থা হয়ে গেছে, সেটা তো বলা যায় না। তো তুমি কি সেগুলোর জন্য কিউর সিস্টেমের দায়ভার নিবে? কথাটা ফাজলামি নাকি সত্যি, সেটা বুঝতে পারল না মেহনুর। অবুঝের মতো তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন? আমি আপনার কথা বুঝিনি। কথাটা শুনে চাপা ভঙ্গিতে হেসে দিল মাহতিম। মাথাটা ধীরগতিতে ডানে বামে দুলিয়ে কিছু না বুঝালো। ইশারাটুকু বুঝে মেহনুর চুপচাপ ওর হাতে চুনের পানি ঘষে দিতে লাগলো। ছ্যাঙ্গা জাতীয় কীট বা শুঁয়োপোকার জন্য হাতের তালু ফুলে লাল হয়ে আছে। এজন্যই লোকটা খেতে আসেনি। মেহনুর বুঝতেই পারছে না লোকটা কিভাবে এই জ্বালা যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে। কয়েক বছর আগে এই কীটের জন্য ওর পা আক্রান্ত হয়েছিল, সেদিন চিৎকার করে বাড়িঘর উঠিয়ে ফেলেছিল মেহনুর, অথচ এই অসভ্য লোকটা সামান্য আর্তনাদও করল না। মেহনুরের দিকে সেই সামান্য শিউরে উঠল, এর চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখালো না। মাহতিম মিটিমিটি হাসিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে। মাথার মাঝখানে ওই চকচকে চিকন সিথিটা ওকে সম্মোহন করছে। চুলগুলো বাদিকে এনে সামনে ছেড়ে রেখেছে মেহনুর, লম্বা চুলগুলো স্তূপাকারে কোলের উপর জমিয়ে রেখেছে। নরম হাত দুটো দিয়ে মাহতিমের হাতটা খুব সাবধানে ছুঁয়ে চলছে। মাহতিম ক্ষণিকের জন্য চোখ বন্ধ করল, খুবই অল্প সময়ের জন্য চোখের পাতা বুজে নিল। একটু আগে ঠোঁটের উপর যার হাত ছিল, সেটা ভাবতেই এখন আশ্চর্য লাগছে। বিশ্বাস করা যায় না, মেহনুর কিনা ওর রুমে এসেছে। মাহতিমের চোখ বন্ধ করা দেখে মেহনুর এই ফাঁকে ওর মুখের দিকে তাকালো। শান্ত মুখটা কেমন নির্মল নিষ্পাপ নিখুঁত লাগছিল। কতটুকু নিখুঁত হলে একটা মানুষের মুখ এতটা ঘোরাবেশ লাগতে পারে? মেহনুর তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল, শেষ টাচটা সম্পন্ন করে দ্রুত যাওয়ার জন্য চিন্তা করছিল। কিন্তু তখনই মাহতিম চোখ বন্ধ অবস্থায় নম্র কণ্ঠে বলল,
তোমার এই শান্ত, চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে। এইটুকু কথার মধ্যে কি ছিল মেহনুর জানে না, কিন্তু শোনার পরপরই ওর গা কেমন কাটা দিয়ে উঠল। হাত থামিয়ে ভয়ার্ত দৃষ্টিতে মাহতিমের দিকে তাকালো। মনে হচ্ছে একটু আগের চাহনিটা মাহতিম দেখে ফেলেছে। মাহতিম খুবই শান্ত ভঙ্গিতে চোখ খুলে ওর দিকে তাকালো, মাথার নিচ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল। মেহনুরের দিকে পুনরায় দৃষ্টি ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, নোট, তোমার স্বভাবের প্রশংসা করেছি, ব্যক্তিগত পছন্দের কথা বলিনি। তুমি এখন যেতে পারো। আমার হাত নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার গিল্টি ফিল করার কোনো কারণ নেই। রুমে যেয়ে শুয়ে পড়ো। গুড নাইট। সোজা হয়ে যেভাবে বসেছিল, কম্বল টেনে চুপচাপ উপর হয়ে শুয়ে পড়ল মাহতিম। ডান হাতটা মাথার কাছে বালিশের উপর রেখে দিল। চোখ বন্ধ করে পিঠ পর্যন্ত কম্বল টেনে নিল। মেহনুর বিমূঢ় অবস্থায় বসে থাকলেও শেষে স্টিলের বাটিটা তুলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে দুহাতে ধরা স্টিলের বাটিটার দিকে তাকিয়ে চলে যেতে থাকলো। দরজার বাইরে পা রাখবে, অমনেই পেছনে থেকে মাহতিম বলে উঠল, 5টা দিন সহ্য করো, এরপর আজীবনের জন্য চলে যাচ্ছি। আমার মতো অসভ্য মানুষ তোমাদের বাড়ির চৌকাঠায় পা ফেলবে না। সার্ভিসের জন্য ধন্যবাদ। কথাটা শুনে পা থামিয়ে ফেললেও মাথাটা পিছনে ঘুরালো মেহনুর। ক্ষীণ দৃষ্টিতে মাহতিমের দিকে তাকিয়ে থেকে কেমন করুণ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মেহনুর মাথা ঘুরিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। মাহতিম যদি একবার দরজার দিকে তাকাতো, তাহলে মেহনুরের মলিন হয়ে যাওয়া মুখটা দেখে আজও বাঁকা হাসি দিত। ঘুম থেকে খুব সকাল সকাল উঠল মাহতিম। গায়ে টি শার্ট জড়িয়ে হাই তুলতে তুলতে রুমের বাইরে পা রাখল। বারান্দা পেরোতেই সৌভিকের রুম থেকে ডাক পড়ল। আরেকবার হাই তুলে সৌভিকের রুমের দিকে তাকাতেই সেখানে যাওয়ার জন্য পা চালালো। সৌভিক তখন ফ্লোরে বসে লাগেজ খুলে শার্ট বের করছিল। মাহতিম ওর পাশ কাটিয়ে এলোমেলো বিছানায় যেয়ে বসল। সৌভিক একনজর দৃষ্টি মাহতিমের দিকে তাকালো, এরপর লাগেজের চেইন লাগাতেই সরল সুরে বলল, ছুটিটা কোনোভাবে বাড়ানো যায় না? মাহতিম ছুটির প্রসঙ্গ শুনে কিছুটা কৌতূহলবোধ করল। সৌভিকের দিকে বিস্ময়সূচক দৃষ্টি দিয়ে প্রশ্ন গলায় বলল, ছুটি বাড়িয়ে কি হবে? 14 দিন যে দিয়েছে এটাই তো লাখ। সৌভিক এবার পূর্ণদৃষ্টিতে মাহতিমের দিকে তাকালো। লাগেজ ছেড়ে উঠে এসে বিছানায় গিয়ে বসল। হালকা একটু কেশে প্রস্তুত গলায় বলল, তুই সবার কাছে মিথ্যা বললেও আমার কাছে কিছু লুকাসনি দোস্ত। তুই অন্তত আমার কাছে সত্যিটা বল, তুই কি সত্যি এখান থেকে শূন্য হাতে ফিরতে চাস? মাহতিম ওর কথার প্যাচটা বুঝতে পারলেও চুপ করে রইল। এই প্রসঙ্গে কথা বলতে একটুও ভালো লাগছে না ওর। সৌভিক ওর মূল অবস্থা দেখে আবার প্রশ্ন করে বসল, মাহতিম প্লিজ, এতদিন ধোকায় রেখেও কি শান্তি পাসনি? তুই কি আমার কাছে কথাটা শেয়ার করবি? আর কত টালবাহানা করবি দোস্ত? এদিকে তোর সময় নেই। মাহতিম এবার সৌভিকের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হালকা গলায় বলল, কোনো অ্যাঙ্গেলেই যায় না। এ কথাটুকু শুনে তৎক্ষণাৎ হৃদয় কুঁচকে এলো সৌভিকের। দারুণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে বলল, তুই কেন এই কথা ভাবছিস? ওর পাশে নিজেকে রেখে কখনো দেখেছিস? দোস্ত তুই আউট সেক্টরটা ভেবে চিন্তা করছিস কেন? মাহতিম আমার দিকে তাকা। তুই ওর সাইড থেকে নেগেটিভ কিছু পেয়েছিস? পাসনি রাইট? প্লিজ ছুটি বাড়া দোস্ত, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আরো গ্রান্টেড কর। মাহতিম মৃদু গলায় বলল, সম্ভব না। ওর জন্য আমার মনে কিছুই নেই। শুধু শুধু ওর মতো মেয়ের জন্য নিজের দায়িত্বের সাথে হেলাফেলা করার মানে হয় না। সৌভিকও চট করে বলে উঠল, তাহলে কাল রাতে ধাক্কা মেরে বের করে দিলি না কেন? কেন বললি না, বেরিয়ে যাও? অন্য সময় তো ঠিকই ধমকানি দিয়ে তাড়িয়ে দেস, তাহলে কাল কি হয়েছিল? সৌভিকের উত্তেজিত অবস্থা দেখে মাহতিম নিজেকে সংযত করে বলল, কাল রাতেও তোরা ছ্যাঁচড়ামি করেছিস? সৌভিক সে কথার সূত্র ধরে গমগম গলায় বলল, আমার কথা কাটবি না মাহতিম। আমি 1 নাম্বার সারতে নিচে যাচ্ছিলাম, তখনই ওকে রুমে ঢুকতে দেখছি। তুই আমাকে এটা বল, ওর প্রতি যদি ফিলিং নাই থাকে, বারবার হেল্প করতে যাস কেন? এমনই যাই। মানুষের হেল্প কি করা উচিত না? খুঁজে খুঁজে কি দুনিয়ার মধ্যে ওকেই নজরে পড়ে?
আচ্ছা সানাজ যে সেদিন বালতি হাতে তোর চোখের সামনে দিয়ে গেল, তখন হেল্প করলি না কেন? সানাজকে হেল্পের জন্য অবশ্যই জিজ্ঞেস করেছিলাম। ওর হেল্পের দরকার হয়নি, তাই না করে দিয়েছে। এতে চিল্লানোর কি হলো? তুই তো মেহনুরের বেলায় কোনো ফর্মালিটিস করিস না, ওর ব্যাপার আসলেই মাই প্রপার্টি ভেবে কাজ করে দিস। তাহলে ওর বেলাতেই চেনঞ্জ কেন? শেফালি মামির জন্য তুই সুরাইয়াকেও টাইট দিয়েছিস, তরুণকেও যে রাতের বেলা পিটিয়ে বাড়ি থেকে বের করেছিস সবই আমরা জানি। তোর আচরণ, তোর কথাবার্তা, তোর পার্সোনালিটি সবই ওর প্রতি এডিক্টেড মাহতিম। তুই যতই আমাদের সামনে অস্বীকার করে চলতে থাক, লাভ নেই। শুধু একটা কথাই মাথায় রাখবি, আমাদের অগোচরে মেহনুরের ব্যাপারে যা যা তথ্য কালেক্ট করেছিস, সেগুলো সাবির এসে আমাদের কানে জানিয়ে গেছে। তুই যখনই কারো ব্যাপারে ইন্টারেস্টেড হোস, তখনই ওর ব্যাকগ্রাউন্ড হাতাপিতা করে ফেলিস। এবারও বাদ রাখিসনি। আমরা মুখে ঘাস দিয়ে চলি না মাহতিম, তোর সব রুলস রেগুলেশন আমরা জানি। তুই শুধু একবার মুখে বল, তুই ওকে পছন্দ করিস। আমরা আর কিছুই বলবো না। মাহতিম বিছানা থেকে উঠতেই তাচ্ছিল্যের সুরে বলল, যদি বলি তোরা যা ভাবছিস সব মিথ্যা, তখন কি করবি? সৌভিক গরম মেজাজে কিছু বলবে অমনেই নিজেকে সামলে নিয়ে চুপ করে রইল। মাহতিম ওর অবস্থা দেখে আলতো একটা হাসি দিয়ে বলল, আমার ব্যাপারটা আমাকেই হ্যান্ডেল করতে দে বন্ধু। নেশা সবসময় ধীরে সুস্থেই করতে হয়, না হলে মনেও নেশা লাগে না, দেহেও নেশা ভর করে না। সৌভিক শুধু আহাম্মকের মতো তাকিয়ে রইল। মাহতিম এমন একটা জবাব দিয়ে চুপ করিয়ে দিবে, ভাবতেও পারেনি সৌভিক। ভেবেছিল আজই মাহতিমের পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব সত্য শুনে ফেলবে, কিন্তু সেটার পরিবর্তে মাহতিম এমন পাল্টা অ্যাকশন দেখাবে, কে জানতো। মাহমুদা ও সুজলা কলপারে বসে বড় একটা বোলের ভেতর শাকপাতা ধুচ্ছিল। সিলভারের বোলটার ভেতর সুন্দর করে পাতা ধুতেই হঠাৎ কে যেন পিছে এসে দাঁড়ালো। দুজনেই মনের কৌতূহল ঘুচাতে ধোয়া বাদ দিয়ে পিছন ফিরে তাকালো। তাকাতেই সাথে সাথে মাহমুদা মাথায় ঘোমটা টেনে নিল, অপরদিকে সুজলা হাসি মুখে বলল, মাহতিম বাবা, বাইরে থেকে আসলে নাই? কিছু কি দরকার? গাঢ় বেগুনি রঙের শার্ট পরেছে মাহতিম। উত্তরটা শুনে দুহাতের স্লিপ তুলতে লাগলো। সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারের অন্য সাইড দিয়ে ভেতরে ঢুকলো। চাপকলের হ্যান্ডেল ধরে জোরে চাপ দিতেই বলল, জি মামি, নানার সাথে একটু বাইরে গিয়েছিলাম। আমার আপাতত কিছু দরকার নেই, কিন্তু আপনাদের সাথে একটু জরুরি কথা বলার ছিল। মাহতিম চাপকলের পানিতে হাতের কনুই পর্যন্ত ধুচ্ছিল। এদিকে সুজলা ও মাহমুদা নিজের মনেই ভাবতে লাগলেন মাহতিম কি নিয়ে এখন কথা বলবে। মাহতিম হাত দুটো ঝেড়ে কলপার থেকে বেরিয়ে আসলো। বাইরে দাঁড়িয়ে রুমাল দিয়ে হাত মুছতেই শান্ত কণ্ঠে বলল, আপনারা সাংসারিক কাজে খুবই ব্যস্ত থাকেন এটা আমি বুঝে গেছি, কিন্তু নিজেদের মেয়ের প্রতি এতটা উদাসীন হলে চলে না মামি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনাদের পিঠ পেছনে যে কীর্তিকাণ্ড রচনা করা হয়, সেগুলো একটু চোখ কান রেখে দেখবেন। আমি চতুর্দিকেই লক্ষ্য করেছি, সবই আমি নিজ চোখে, নিজ গুণে পর্যবেক্ষণ করে দেখেছি। কিন্তু সবশেষে এটাই বুঝেছি, আপনারা দুজনই শেফালি মামির হাতের নাটাই। উনি আপনাদের ভালোই কন্ট্রোল করে বেড়ায়। সুরাইয়া বাদে বাকি তিনজনের কপালে কি কি শনি যায় সেগুলো একটু পরখ করে দেখবেন। বিশেষ করে ছোটজনের দিকে একটু চোখটা লাগিয়ে রাখবেন। যাই হোক মামি, শাকটা একটু মরিচ বেশি দিয়েন, আমি আবার ঝাল ছাড়া শাক খেতে পারি না। অনেকগুলো কথা বলে মাহতিম বাড়ির দিকে চলে গেল। সুজলা ও মাহমুদা কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে থাকলেন। এতগুলো কথা, এতগুলো চাপা সত্য, এতগুলো অজানা তথ্য দুদিনের এই মাহতিম এসে বুঝিয়ে গেল। সুজলা চোখ ফিরিয়ে মাহমুদার দিকে তাকালেন, মাহমুদাও দৃষ্টি তুলে সুজলার দিকে প্রশ্নসূচকে তাকালেন। দুজন একসঙ্গে ঢোক গিলে আবারও কাজে মনোযোগ দিলেন। কিন্তু পূর্বের মতো স্বস্তির নিঃশ্বাসে কাজ করতে পারলেন না। মাথার মধ্যে চিন্তার ঘূর্ণিপাকে শুধু একটাই কথা বাজছিল, সুরাইয়া বাদে বাকি তিনজনের কপালে কি কি শনি যায় সেগুলো একটু পরখ করে দেখবেন। মাহমুদা একদম মিয়ে যাওয়া ভঙ্গিতে চুপ হয়ে গেলে সুজলা ওনার দিকে তাকিয়ে বললেন, মাহমুদা, ওই ফকিন্নি বুঝি আর শুধরাবে না?
মাহমুদা কিছু বললেন না, কিন্তু মুখ নিচু মনে মনে ঠিকই বললেন, ওই মহিলা আমার মেয়েটারে শান্তি দিল না। সারাদিনের মধ্যেও মাহতিমের দেখা পায়নি মেহনুর। কাল রাতে যখন 5 দিন পরে চলে যাওয়ার কথাটা বলল, কেন জানি খারাপ লাগছিল ওর। দুপুরের খাবার শেষ করে দাদাভাইয়ের সাথে দেখা করতে নামলো। আজ হান্নান শেখ কাজ থেকে ফুরসত পেয়েছেন বলে নিজের রুমে নাকি বিশ্রাম নিচ্ছেন। মেহনুর হড়বড় করে বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে একটা খোপা করে নিল। হালকা নীলের শাড়িটা ঠিকঠাক করে নিল। শাড়িটা নীল হলেও পাড়টা সাদা ওর। মেহনুর রুম থেকে বেরিয়ে সোজা দাদাভাইয়ের রুমের দিকে চলল। মাহতিম অপোজিট দিকের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল, আঙিনার দিকে দৃষ্টি দিয়ে ভাইবোনদের ক্যারম খেলা দেখছিল। মেহনুর যখন সিঁড়ি ধরে নিচে নামছিল তখন বিপরীত দিকে বারান্দার দিকে একটুও নজর পড়েনি। কিন্তু দূর থেকে মাহতিমের শান্ত চাহনি হঠাৎ মেহনুরের দিকে পড়ল। বারান্দার রেলিংয়ে ডানহাত রেখে বাহাতে কফি খাচ্ছে মাহতিম, চোখের সম্পূর্ণ দৃষ্টি তখন মেহনুরের দিকে স্থির হয়ে আছে। হালকা নীল রঙের শাড়ি পরেছে দেখে বেশ বিরক্ত বোধ করল। এই মেয়েটা এমন সাদামাটা ধরনের শাড়ি পরে কেন? বাকি বোনগুলো তো ঠিকই রংবেরঙের শাড়ি পরে সেজেগুজে বেড়ায়, আর এই গাধা কিনা সাদামাটা হয়ে ঘুরে। মেহনুর আঙিনা পেরিয়ে হান্নান শেখের রুমে ঢুকল। হান্নান শেখ ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করেছিলেন। মেহনুর পেছনে থেকে মৃদু সুরে বলে উঠল, দাদাভাই ঘুমিয়েছেন? হান্নান শেখ তড়িঘড়ি করে চোখ মেলে পিছনে তাকালেন। প্রিয় নাতনিকে অনেকদিন পর সামনে পেয়ে প্রাণখোলা হাসি দিলেন। মেহনুর সেই হাসি দেখেই পা এগিয়ে দাদাভাইয়ের পাশে বিছানায় উঠে বসল। দাদাভাইয়ের দিকে সহাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, দাদাভাই, রমিজ চাচা বই দিয়ে যাচ্ছে না কেন? আমার তো সবগুলো বই পড়া শেষ। এখন আমার সময় কাটানোর জন্য বই লাগবে। তুমি কি একটু চাচাকে খবর পাঠাবে? হান্নান শেখ আবারও মিষ্টি করে হাসলেন। হাতের ইশারায় কাছে ডেকে বললেন, দাদু কি শরৎচন্দ্রের বইগুলোও পড়ে ফেলেছ? মেহনুর হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে বলল, সব পড়া শেষ। হান্নান শেখ যেমন সাহিত্যপ্রিয় মানুষ, তেমনি অনুভূতিপ্রবণ ব্যক্তি। তার মধ্যে সহজ সরল অভিব্যক্তি বোঝানোর ক্ষমতাটা মারাত্মক সুন্দর। অতি যে যথেষ্ট রসিক প্রিয় মানুষ এ কথা পুরো গ্রাম জানে। কিন্তু কাজের বেলায় সাংঘাতিক কঠোর হয়ে যান তিনি। হান্নান শেখ নাতনির জন্য মজা করার ছলে বললেন, দাদু, নভেলের মতোই নাতজামাই আনি? দেখতে একদম হীরের টুকরো হবে, আচরণ হবে মাশাআল্লাহ চমৎকার। কি বলো দাদু, খোঁজ লাগাবো? কথাটা বলেই হান্নান শেখ ফোকলা দাঁতে হাসতে লাগলেন। মেহনুর প্রথমে কপট রাগ দেখালেও শেষে বিছানা থেকে উঠে দাদার গলাটা পেছনে থেকে জড়িয়ে ধরল। দাদার সাদা চকচকে অল্পখানি চুলের মাঝে থুতনি বসিয়ে দিল। এক হাতে গলাটা জড়িয়ে অন্য হাতে পরম স্নেহে হান্নান শেখের দাড়ি বুলাতে লাগল। নম্র কণ্ঠে বলল, তুমি আমাকে যেখানে তুলে দিবে আমি সেখানেই যেতে ইচ্ছুক রাজি দাদু ভাই। তোমার কথার উপর আমার কোনো অমত নেই। আমি তো জানি, তুমি আমাকে এখনই বিদায় দিবে না। তুমি আমাকে আরো বহুদিন নিজের কাছে রেখে দিবে। এখন শুধু শুদ্ধ আমার সাথে মস্কারা করছো। হান্নান শেখ নিবেদিত হাসিতে রুময় ছড়িয়ে দিলেন। বাইরে থেকে হান্নান শেখের নরম হাসির কলরব শুনে ক্যারম খেলা সহসা থেমে গেল সবার। সবাই হান্নান শেখ খের দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণে নিজেদের মধ্যে চাওয়াচাই করে বলে, কিরে নানার হাসি না? নানা ভাই হাসছে? ফারিনও অবাক কণ্ঠে বিস্ময় দৃষ্টিতে বলে, নানাকে এতদিন এমন ভাবে হাসতে দেখিনি। উনি কি একটু বেশি খুশি? সবার মধ্যে যখন আলোচনার ঝড় উঠল, তখন মাহতিম বারান্দা থেকে পানির বোতল কাত করে সবগুলার মাথায় পানি ঢালতে লাগলো। মাথায় পানি পরশ পেয়ে সবগুলো হুড়মুড়িয়ে তুখোর গালি দিতে থাকলো। তোফ সাথে সাথে পানি ঝাড়তেই বলল, ওই শালা, ইউরিন পরতাছে, ইউরিন পরতাছে। সর সৌভিক সর, ওই আমি তো ভিজা যাইতাছি। সর ভাই। সিয়াম এদিকে হুলস্থুল গোলক বাঁধিয়ে বলল, ওরে বাতারা চিহ্ন, উপরেরতে কোন ঝর্ণার পানি পড়ে? সিয়ামের কথা শেষ হতেই সবাই একসঙ্গে উপরের দিকে তাকালো। ওমনেই দেখল মাহতিম সম্পূর্ণ বোতল উপর করে সেটা নিয়ে নাড়াচাড়া করে খেলছে।
সৌভিক সহ সবাই যখন ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে, ঠিক ওই সময় সিয়াম সবার মুখে তালা ঝুলিয়ে সবার আগে বলল, কিরে ভাই, এগলা কি? কলিজায় তো পানি আছিল না। আমি তো ভাবছি মাহদি আবার ইত্রামি কইরা মূত্রপানি ছাড়ছে। শালা, তুই আর মানুষ হইলি না। যা তোরে অভিশাপ দিলাম, বাড়ির মধ্যে বাসর করতে পারবি না। ভাবির চুমু খাইতে পারতি না। বিয়ের দিন শান্তি পাইতি না। সিয়ামের কথায় হো হো করে হেসে দিল মাহতিম। রেলিংয়ের দিকে পিঠ ঠেকিয়ে মারাত্মক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে আবার রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে খালি বোতলটা ছুঁড়ে মারার ভঙ্গি করলে সিয়াম ভয় পেয়ে এক দৌড়ে নীতির পেছনে লুকালো। নীতির কানে ফিসফিস করে বলল, দেখছস অবস্থা? শালারে এমন ভয়ানক অভিশাপ দিলাম তাও শালার ভয় লাগে না। হারামজাদার পিনি কুটছে নাকি? এমনে হাসে ক্যা? নীতিও তখন এমন অবস্থা দেখে খিলখিল করে হাসছিল। সিয়ামের দিকে মুখ ঘুরিয়ে হাস্যরত অবস্থায় বলল, মাহতিম ভাই ভালো করেই জানে, শকুনের দোয়ায় গরু মরে না। তুমি যেই টোটকা মেরেছ, এতে কোনো কাজ হবে না সিয়াম ব্রো। এজন্যই মাহতিম ভাই হাসছে। চিল, চিল। মাহতিমের হাসি দেখে সবাই পেট ফাটা হাসিতে মজে উঠল। এদিকে হাসতে হাসতে তৌফের ভয়ার্ত অবস্থাটা আবারও অভিনয় করে দেখালো। পুনরায় তৌফের সেই হাস্যকর অবস্থা মনে করে হাসির জোয়ার ফেটে পড়ল। ফারিন নীতি প্রীতি তিনজনই হাসতে হাসতে পেট চেপে বসে পড়ল মেঝেতে। আর কোনো কথা হলো না হাসি ছাড়া সেখানে। সন্ধ্যার আধার পড়বে পড়বে অবস্থা এখন। পাখিগুলো ডানা মেলে ব্যস্ত ভঙ্গিতে নিড়ে ফিরছে। নাম না জানা পাখিগুলো নির্বিকার চিত্তে আকাশে উড়ছে। তেজি সূর্যটা তাপ হারিয়ে পশ্চিমে আকাশে হেলে পড়েছে। দৃশ্যটা কি দারুণ, কি চমৎকার, কি অসাধারণ। মাহতিম সেটাই এতক্ষণ মুগ্ধ নজরে দেখছিল। সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে এবার নির্মল পানির স্বচ্ছ পুকুরের দিকে দৃষ্টি রাখল। দুপুরের শার্টটা বদল করে এডিডাসের কালো টি শার্ট পরেছে মাহতিম। গাঢ় নেভি ব্লু রঙের প্যান্ট পরেছে সে। প্যান্টের দুপ কেটে হাত গুজিয়ে পুকুর পাড়ের কাছে দাঁড়িয়ে আছে। হাতে আর মাত্র 4 দিন সময় আছে। একদম গুনে গুনে 4 দিন। সৌভিকরা সবাই পিকনিক স্পটের প্ল্যান করেছে, কিন্তু পিকনিক স্পটে গেলে সেখানে থাকার জন্য 3 দিন সময় চলে যাবে। বাকি থাকলো 1 দিন। মাহতিম এটা ভালো করেই বুঝেছে, ওর কাজিন এবং বন্ধুগুলা তলে তলে কি পরিকল্পনা সেরেছে। কিন্তু যতই পরিকল্পনা করুক, যাকে নিয়ে এত সব কাহিনী রটনা চলছে সে কি আদৌ এসব বুঝতে পারে? যদি বুঝতে পারত, তাহলে চোখের ভাষা বুঝত। যদি টের পেত, তাহলে যাওয়ার নাম শুনে অস্থির হতো, ছটফট করত, না যাওয়ার জন্য বারণ করত। স্বল্প পরিচয়, অল্প চেনা, তবুও মন কেন ছাড়তে চাইছে না? হঠাৎ চিন্তার জালে ছেদন করে পেছনে থেকে নরম সুর বাজল। মাহতিম চেতন ফেরার মতো সম্বি পেয়ে পিছনে ফিরে তাকালো। সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে, তাকে দেখে একটু প্রতিক্রিয়া দেখালো না। কাঠশক্তের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইল মাহতিম। ছোট্ট মেয়েটার ছোট পদক্ষেপ খুবই ধীরেসুস্থে মাহতিমের সামনে আসলো। সদাসর্বদার মতো চোখ নিচু মাথা নুইয়ে বলল, দাদাভাই আপনাকে ডেকেছে। আপনার সাথে জরুরি কি যেন কথা আছে। আপনি একটু কথা বলে আসুন। কোমল ঠোঁট দুটো যখন কথার ছলে দুলে উঠে তখন ভয়ঙ্কর ভাবে হৃদয় মুচড়ে যায়। দৃষ্টি নামানো পল্লব যখন ভয় মাখানো চাহনি নিয়ে হুট করে তাকায়, সেই দৃষ্টির মাঝে মন যেন আটকা থাকতে চায় তখন। উজ্জ্বল বর্ণের গাল গলা, ছোট হাতটার উষ্ণ নরম তালু, নরম চিকন আঙ্গুল, সবকিছু ছুঁয়ে দেয়ার জন্য মন কেমন অস্থির হয়ে ওঠে। সকল অদৃশ্য বেড়িবাঁধ ভেঙ্গে তীব্র অধিকারবোধ খাটাতে ইচ্ছে করে। থুতনি উঁচিয়ে আরো ভয় দেখিয়ে ওই কম্পিত ঠোঁটের দিকে অনেকক্ষণ আবদ্ধ থাকতে মন চায়। কিন্তু দীর্ঘনিঃশ্বাসের মতোই হতাশার নিঃশ্বাস এসে ভর করে। দূরে ঠেলে দেয় কেশবতী বালিকার ছোট ছোট আবদার থেকে, দৃষ্টি সরাতে বাধ্য করে অসমতার চিন্তা থেকে। মেহনুর নিজের কথাটুকু শেষ করলেও মনের ভেতর আরেকটি প্রশ্ন করার জন্য খচখচ করছে। প্রশ্নটা করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় আছে। মাহতিম ওর কাচুমাচু অবস্থাটা দেখে সরল গলায় প্রশ্ন করল, আরো কিছু বলার আছে? পুরুষালী শক্ত সম্মোহন কণ্ঠটা কর্ণধারে দারুণভাবে ঠেকল ওর। মেহনুর সেই সুরটা শুনে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল।
আবার যখন চোখ খুলল, তখন বুকের ভেতর বিশাল সাহস জুগিয়ে মাথা নোয়ানো অবস্থায় বলল, আপনি কি 4 দিন পরই চলে যাবেন? কথাটা শুনে পলক নামানো থমকে গেল মাহতিমের। এই মেয়ে কি সত্যি সত্যি ওর যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছে? কেন করছে? কাল যখন সূক্ষ্ম মেজাজ দেখিয়ে 5 দিনের কথাটা বলেছে তখন কি ওর মন খারাপ করেছে? নাকি অসভ্য আখ্যা পাওয়া বেহায়া পুরুষটা তাড়াতাড়ি বিদায় হোক, সেজন্য জিজ্ঞেস করছে? মাহতিম দ্বিতীয় কারণটা ভেবে আবারও চাপার আগে রাগান্বিত হলো। মেহনুরের দিকে দুকদম এগিয়ে সম্পূর্ণ দূরত্ব ঘুচিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। মেহনুর তৎক্ষণাৎ এমন কাণ্ডে দুহাত খিঁচ মেরে শাড়ি খামচে ধরল, বারবার শুষ্ক গলায় ঢোক গিলতে লাগলো, বুকের ধুকধুকনি দ্রুতবেগে ধুক ধুক করে চলতে থাকলো। এদিকে শক্ত কঠোর মাহতিম রাগত স্বরে বলল, মেহনুর আফরিন, ধরো আমার জায়গায় তরুণ হলো, আর তরুণের জায়গায় আমি। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমার আর আমার সাথে যতবার যেভাবে সাক্ষাৎ হয়েছে, সেখানে আমি না হয়ে যদি তরুণ হতো? ভাবো, ভাবো, ভাবতে থাকো। ভাবার সময়টা 4 দিন দিলাম। চতুর্থ দিনে সুন্দর করে জবাবটা দিয়ে দিও। চলি। মেহনুরের মাথায় জট পাকিয়ে আপনমনে চলল মাহতিম। মাথার মধ্যে একটাই চিন্তা, একটাই পরিকল্পনা, মেহনুরকে এবার কঠিনভাবে জব্দ করে ছাড়বে। মেহনুর পিটপিট করে তাকিয়ে রইল, কিন্তু ওর মাথার মধ্যে কিছুই ঢুকল না। মাহতিম আর পিছু তাকিয়ে দেখার ইচ্ছা পোষণ করল না। সোজা পা চালিয়ে বাড়িতে ঢুকে হান্নান শেখের রুমে আসলো। রুমের ভেতর পা রাখতেই চরম আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেলল। ভেতরে সৌভিক নীতিরা কেমন উৎসুক দৃষ্টিতে বসে আছে। হান্নান শেখের সাথে কি নিয়ে যেন আলাপ করছে। মাহতিমকে ঢুকতে দেখেই হান্নান শেখ একপ্রস্থ হাসি দিলেন। ইশারায় কাছে ডেকে বাকিদের সাথে বসতে বললেন। মাহতিম ওদের ভাবগতি দেখে কিছুই বুঝতে পারছিল না, চুপচাপ ধীরগতিতে পা চালিয়ে বেতের মোড়া টেনে বসল। হান্নান শেখ মাহতিমের দিকে সরল দৃষ্টিতে তাকালেন। হালকা কেশে বললেন, নানু, তোমার ভাইবোন আর বন্ধুগুলো বাইরে ঘোরাঘুরি করতে চাচ্ছে বুঝলে। এখন তারা আমার কাছে অনুমতি হিসেবে আমার নাতনিগুলাকে সঙ্গে নিতে চাইছে। কিন্তু নানু ভাই, আমি আমার নাতনিগুলোকে বাড়ির বাইরে কখনো দূরে পাঠাইনি। এখন তুমি বলো নানু ভাই, আমার এই মুহূর্তে কি করা উচিত? তুমি তো ওদের চেয়ে বড়, ওদের চেয়ে ভালো বুঝো। ওদের দিকটার পাশাপাশি আমার দিকটাও একটু চিন্তা ভাবনা করে বলো। মাহতিম এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল। খাটাস খবিশ বজ্জাতগুলা ইচ্ছে করে ঘোরার প্ল্যান বানিয়েছে। ওদের মূল টার্গেট যে কি, সেটা মাহতিম ভালো করে বুঝে গেছে। কিন্তু হান্নান শেখের কথাটা যখন খেয়াল করল, তখন একটা জিনিস বুঝতে পারল, এ বাড়ির মেয়েগুলো এখন পর্যন্ত বাইরের পরিবেশ দেখেনি। সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো ওদের দেখার সৌভাগ্য হয়নি। যদি এই উছিলায় ওরা 4 বোন একটু ঘুরেও আসে, তাতে কোনো আপত্তি নেই। মাহতিম ওর ভাই এবং বন্ধুগুলোর চরিত্র জানে, ওরা কখনো দুর্ঘটনা ঘটানোর মতো ব্যক্তি না, তাই নিশ্চিন্তে হান্নান শেখের জন্য মাহতিম প্রস্তাব রাখল। দেখুন নানা, আমি আসলে ঘোরাঘুরির ব্যাপারটা মাত্র জানতে পারলাম। ওরা আমাকে এই বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি। কিন্তু এখন যেহেতু সব পরিকল্পনা হয়েই গেছে, তাই একটাই অনুরোধ করব, সানাজরাও আমাদের সঙ্গে আসুক। আমি ওদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমাদের সঙ্গে এলে ওদের কোনো ধরনের সমস্যা হবে না, এটুকু নিশ্চয়তা দিচ্ছি। এখন বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি যে সিদ্ধান্ত নিবেন আমি সেটা মানতে বাধ্য হব। হান্নান শেখ প্রস্তাবটা শুনে কিছুক্ষণ মৌন অবস্থা পালন করলেন। সবকিছু চিন্তা ভাবনা করে শেষে মাহতিমের উদ্দেশ্যে বললেন, তোমরা কি দূরে কোথাও যাবে, নাকি কাছাকাছি এলাকা? এবার মাহতিম উত্তরের জন্য সৌভিকদের দিকে তাকালো। সৌভিক মিনমিন কণ্ঠে হাসি দিয়ে বলল, মানে একটু দূরে যেতে চাচ্ছিলাম আর কি। গুগলে দেখলাম গ্রামের বাইরে একটা সুন্দর রেসোর্ট আছে। রেসোর্টটাও মারাত্মক সুন্দর, নতুন সম্ভবত ওপেন করেছে। আমরা চাচ্ছি সবাই সেখানে 3 দিনের জন্য ট্যুর হিসেবে যাই। আমরা তো সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি ট্যুর দিয়েছি, তাই একটু গ্রামাঞ্চল জায়গায় ট্যুর দিতে চাচ্ছি। হান্নান শেখ কথা শুনে আবারও নীরব হয়ে গেলেন। নাতনিদের কখনো ত্রিসীমানার বাইরে যেতে দেননি, অথচ আজ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে।
সুরাইয়ার মতো উড়নচণ্ডী মেয়েকে ওরা সামলাতে পারবে কিনা এটা নিয়েও চিন্তা করা লাগছে। হান্নান শেখকে চিন্তিত দেখে মাহতিম নিরস্ত করার জন্য বলল, আপনি যদি সিদ্ধান্ত নিতে সমস্যায় ভুগেন তাহলে আপনার নাতনিদের ডেকে জিজ্ঞাসা করতে পারেন। ওরা যদি যেতে চায় তাহলে আপনি কোনো আপত্তি করবেন না, আর যদি না চায় তাহলে আর কথা বাড়াবো না। হান্নান শেখ কথাটা শুনেই সানাজদের ডাকলেন। চার বোন যখন একত্রে হাজির হলো তখন পুরো ঘটনা বলে তাদের মতামত জানতে চাইলেন। মেহনুর বাদে সবাই তখন একলাফে রাজি হয়ে গেল। শুধু মেহনুর চুপ করে মাথা নিচু করেছিল। হান্নান শেখ আর কথা বাড়ালেন না, ওদের সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। হান্নান শেখ কোনো একটা কাজে রুমের বাইরে চলে গেলে সবাই হই হুল্লোড় করে ফুর্তি সুরে চিল্লাতে থাকলো। সবাই যখন খুশির আমোদে টইটুম্বুর, তখন মেহনুর শুধু আর চোখে মাহতিমের দিকে তাকাচ্ছিল। মাহতিম ওই সময় রেডসোট বুকের জন্য ওনারের নাম্বারে কথা বলছিল। 4 দিনের সময় ধরিয়ে লোকটা কেমন ঢক মারল। ইচ্ছে করে মেহনুরকে জ্বালানোর জন্যই ঘোরার প্ল্যান বানালো। এদিকে মনে মনে সুরাইয়া এত খুশি যে ও আর দেরি না করে কাপড় গুছাতে চলে গেল। মাহতিম রিজার্ভেশন নিয়ে আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে বলল, সবাই একটু শোনো, আমরা ভোর 5টায় রওনা দিব। সবাই একটু তাড়াতাড়ি করে গোছগাছ শেষ করো। সঙ্গে খাবার পানি এবং কিছু শুকনো খাবার রাখতে পারো, কারণ আমাদের ট্রাভেল করতে 4-5 ঘন্টা সময় লাগবে। আর রাস্তা যদি বেশি খারাপ হয় তাহলে ড্রাইভিং করতেও প্রচুর টাইম যাবে। এছাড়া থাকা খাওয়ার জন্য সব ওখানেই বন্দোবস্ত করা আছে, তোমরা চাইলে কাপড় চোপড় বেশি নিতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? কথাটা শুনে সাথে সাথে সানাজ প্রশ্ন করল, ওখানে গোসলের জন্য কি ভালো ব্যবস্থা আছে? মাহতিম চিন্তিত মুখে মোবাইলটা নিয়ে আরো একবার ডিটেইলস চেক দিল। সেখানকার সব ডিটেলস দেখে বলো, সব আছে। ওখানে একটা গ্রাম্য স্টাইলের পরিষ্কার পুকুর আছে, একটা সুইমিং পুলও এরিয়ার ভেতর পাবে। ইভেন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে 5 মিনিটের দূরত্বে যমুনা নদী। সব সিস্টেমই দেখি ফুলপ্রুফ করা। আই থিংক মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রশ্ন? সবাই একসঙ্গে মাথা নাড়িয়ে না বুঝালো। মাহতিম সকলের দিকে হাসি দিয়ে ট্যুরের জন্য প্রস্তুত হতে বলল। সবাই নিজ নিজ রুমে গিয়ে আলমারি খুলে পছন্দসই পোশাক আশাক বের করল। সুজলা, মাহমুদা এমন সিদ্ধান্ত শুনে প্রথমে ভড়কে গেলেও শেষে মেয়েদের খুশি বিবেচনা করে আনন্দমেলায় সামিল হলেন। শেফালি কিছুক্ষণ অমত ভাব দেখিয়ে নিরাপত্তার কথা বললেন, কিন্তু পরক্ষণে নিজেই আবার মেয়ের ব্যাগ গুছাতে ব্যস্ত হলেন। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ মাহতিমের রুমে হান্নান শেখ আসলেন। মাহতিম বালিশ ঠিক করা বাদ দিয়ে হান্নান শেখকে ভেতরে আসতে বলল। হান্নান শেখ সূক্ষ্ম চিন্তার রেশ ফুটিয়ে মাহতিমের প্রশস্ত কাঁধে হাত রেখে বললেন, তোমরা তাহলে ভোরের দিকে যাচ্ছ তাই না? মাহতিম হ্যাঁ সূচকে মাথা দুলিয়ে বলল, জি না, 5টায় বের হলে 9টা বা 9:30টার দিকে পৌঁছে যাব। হান্নান বেকুল চিন্তায় দৃষ্টি নত করলেন। মাহতিম উনার মনের অবস্থা বুঝতে পারল। বুড়ো মানুষটা এতদিন যাবৎ নাতনিদের সাথেই কাটিয়েছেন। ঘুম থেকে উঠেই নাতনিদের হাসিমাখা মুখ দেখেছেন, আবার রাতে শোয়ার আগেও একবার করে দেখে আসেন। সেই মানুষটা যখন 3টা দিনের জন্য কোমল 4টে মুখের দেখা পাবে না, সেটা নিয়েই বুকটা কেমন হু হু করে ওঠে। মাহতিম হান্নান শেখের মলিন মুখটা দেখে বলল, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সঙ্গে নিতে পারি না, আমাদের কিন্তু এক্সট্রা রুম আছে। আর যদি রুম শর্ট পড়ে তাতেও সমস্যা নেই, আপনি আমার রুমেই না হয় থাকলেন। কি বলেন, আমাদের সাথে যাবেন? মাহতিমের ইচ্ছাকৃত প্রস্তাব শুনে খুশি মৃদু হাসলেন তিনি, কিন্তু খুশির প্রকাশ তেমন করলেন না। মাহতিমের কাঁধে চাপড় মেরে বললেন, আমার আর বয়স কই? একসময় প্রচুর ঘোরাঘুরি করেছি। আমার আব্বা একজন মাওলানা মানুষ ছিল। হায়রে কি বকা! আমি তবুও দোস্তদের সাথে ঘোরাঘুরি করতে যেতাম। তারপর তোমার নানির সাথে বিয়ে হলো। বিয়ের 1 বছরের মাথায় তোমার বড় মামা আসলো। এরপর আর ঘোরাঘুরির শখ ছিল না। কিন্তু শেষ বয়সে একটা ইচ্ছা ছিল, আমার নাতনিগুলোকে চীনামাটির পাহাড় দেখিয়ে আনবো।
ওখানে তো যাওয়ার শরীর নেই, কিন্তু কালকে রুছিলায় ওরা একটু বাইরের দুনিয়া দেখে আসুক। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি জীবনেও রাজি হতাম না নানু ভাই। কিন্তু আমি আমার মার্জার ছেলেকে চিনি, এজন্য নাতনিগুলার জন্য ভরসা করতে পারি। তা নানু, তুমি নিজের দিকেও খেয়াল রেখো। কোনো সমস্যা হলে খবর দিও কেমন? মাহতিম সরল ভঙ্গিতে হাসি দিয়ে হান্নান শেখের হাতটা ধরল। দুহাতের মধ্যে বৃদ্ধের চামড়া কুচকানো হাতটা ধরে সম্মতি বুঝিয়ে দিল। হান্নান শেখ আর বাক্য খরচ করলেন না, চুপচাপ নিজের মনে রুমে চলে গেলেন। এদিকে মাহতিম যখন ঘুমিয়ে পড়ল, অন্যদিকে সকলের অগোচরে গোল বৈঠক বসল। এবারের বৈঠকটা মাহদি সহ করা হচ্ছে, তাও আবার ফারিনের রুমে। ফারিনের রুমটা এখন বদল হয়ে সাবার রুমে এসেছে। আজ সাবা সানাজের সাথে ঘুমাবে, তাই ফারিনও খুব চালাকি করে সবার শোয়ার পরই বৈঠক ডেকেছে। একসঙ্গে 9 মাথা একত্র হয়ে বসেছে, রুমের লাইট নিভিয়ে বৈঠকের মাঝখানে ফোনের ফ্ল্যাশ ঝালানো হয়েছে। প্রীতি সবার প্রথম ফিসফিসিয়ে বলল, কাল যেভাবেই হোক মেহনুরকে ভাইয়ার জিপেই বসাতে হবে। ও যেন ভুলেও আমাদের জিপে না বসে। প্রীতির কথায় সায় দিয়ে সৌভিক বলল, কথা তো ঠিক বলছিস, কিন্তু বাকিদের কিভাবে হ্যান্ডেল করি? সুরাইয়া তো পারলে মাহতিমের কোলে চড়ে বসবো। সুরাইয়ার টপিক আসতেই সবাই চিন্তায় পড়ে গেল। মেহনুরকে আবোলতাবোল বুঝিয়ে জিপে বসালে সেখানে যদি সুরাইয়া এসে পল্টি খায়? কেউ কোনো সূত্র ধরে আগাতে পারল না। কিন্তু মাহদি ঠিকই একটা সুরাহা খুঁজে সবাইকে চমকে দিয়ে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবা? কেউ ওর কথায় গুরুত্ব দিল না। সবাই আগের মতো চিন্তায় ডুবে গেল। কিন্তু নীতি তখন কি মনে করে মাহদিকে বলার সুযোগ দিল। মাহদি তখন খুশি হয়ে সবার দিকে তাকিয়ে বলল, আমি এদিকে মেহনুর আপুকে ইচ্ছামতো দেরি করিয়ে দিব। আর ওদিকে তোমরা মাইক্রোতে সব সিট দখল করে বসে পড়বা। যখন আপু এসে দেখবে গাড়িতে আর জায়গা নেই, তখন বাধ্য হয়েই ভাইয়ার জিপে বসে পড়বে। কথা শেষ হতেই মাথার পেছনে দারুণ থাবড়া গেল মাহদি। ব্যথায় আর্তনাদ করতেই তোফ ওর মুখ চেপে শব্দ আটকালো। অন্যদিকে স্বামীক ওর পানে তাকিয়ে বলল, আরে বলদের বস্তা, প্রবলেম তো সিট নিয়ে না, প্রবলেম তো সুরাইয়া নিয়ে। মাহদি ঝটকা মেরে মুখের উপর থেকে হাত সরিয়ে দিল। মাথার পেছনে ব্যথাতুর ভঙ্গিতে হাত বুলাতেই বলল, আমি কি সেটা জানি না? তোমরা তো আমার কথায় পাত্তাই দিচ্ছ না। আমি কি বলছি সেটা তো একবার ভালো করে শুনবা। গাড়িতে যে 10টা সিট আছে সেটা কি ভুলে গেছো? আর ঠাসাঠাসি করে না বসলে মেহনুর আপু কি ভাইয়ার জিপে উঠতে যাবে? তোফ সিরিয়াস ভঙ্গিতে বলল, তো ঠাসাঠাসি করে কিভাবে বসবো? আমি তো মোটা না। মাহদি এবার মুখ ভেঙচি করে বলল, মাথায় নাই ঘিলু, আবার আসছে প্ল্যান বানাতে। আমাদের যেই মালপত্র পেছনের ডেকিতে তুলবে, সেখানে পানি ঢেলে দিও। তাহলে ওই মালপত্র সব লাস্টের সিটে বোঝাই করতে পারবে। আর সিট কমে গেলে বসা নিয়েও ঠাসাঠাসি হবে। প্লাস মেহনুর আপুও বাধ্য হয়ে ভাইয়ার জিপে চড়বে। সুরাইয়া আপু যেহেতু বেশি লাফাচ্ছে, তাকে নীতি আপু আর ফারিন আপুর মাঝখানে কয়েদি বানিয়ে বসাবে। ঘটনা শেষ। সবাই বিস্ময় হা করে নিজেদের দিকে তাকালো লাগলো। মাহদির মতো পুচকে ছেলে দুর্দান্ত একটা বুদ্ধি দিল। সবাই খুশিতে আটখানা হয়ে পিঠ চাপড়াতে লাগলো ওর। মাহদি যেন ফুলে ফুলে আরো অ্যাটিটিউড দেখাতে শার্টের কলারটা টেনে নিল। গোল বৈঠক শেষ হতেই সবাই ঘুমানোর জন্য চলে গেল। আকাশ এখনো কালো কুচকুচে হয়ে আছে। রাত্রিকালীন শেষ মুহূর্ত চলছে। একটু পরে আজান দিলেই ভোরের আলো ফুটতে শুরু করবে। সানাজ সবার আগে উঠে 3 বোনকে ডেকে তুলল। সুজলা, মাহমুদা, শেফালি সবার জন্য শুকনো খাবারের ব্যবস্থা গেল। ঘড়িতে বাজে 4:30। সানাজ হাত মুখ ধুয়ে এসে দাদাকে একবার দেখে এলো। হান্নান শেখ ঘুমাচ্ছেন বলে উনাকে আর ডাকলো না। সানাজ আজ সবুজ রঙের শাড়ি বের করেছে, আঁচলটা কালো, তবে ব্লাউজটা লাল রঙের। সাবাও নিজের জন্য গাঢ় নীলের তাঁতের শাড়ি বের করেছে, ব্লাউজ যে কোনটা পরবে সেটার জন্য সাদা ও নীল রং নিয়ে চিন্তায় বসে আছে। সুরাইয়ার জন্য শেফালি এসে লাল রঙের শাড়ি রেখে গেছে। শাড়ির অবস্থা দেখে সাবা ও সানাজ আড়ালে কিছুক্ষণ হাসাহাসি করে নিজেদের কাজে মনোযোগ দিল। সবার চেয়ে দেরিতে উঠেছে মেহনুর, এদিকে হাতে আছে 25 মিনিটের মতো সময়।
হাত মুখ ধুতে তাড়াতাড়ি নিচে নেমে কলপারের দিকে দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে কলপারের দরজা টেনে ভেতরে ঢুকতেই থম মেরে দাঁড়িয়ে গেল। মাহতিম বালতি থেকে মগে নিয়ে মুখ ধুচ্ছে। মাহতিম দরজার দিকে একদম নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়েই বলল, কলপার বা বাথরুমে আসার আগে যে নক করে ঢুকতে হয় সেটা কি জানো না? দরজা তো চাপানো ছিল, তবুও এই সেন্সটুকু নেই? মেহনুর তখন রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু সেদিন রুমে। কথা শেষ করতে দিল না ওর। মাহতিম ওকে থামিয়ে দিয়ে ভেজা হাতে চুলের মধ্যে ব্রাশ করতেই বলল, তোমার রুমে কোনো দরজা চাপানো ছিল না। আর যদি দরজা চাপানো থাকতো তাহলে আমি নক করেই ঢুকতাম। না হয় ঢুকতামই না। অযথা কারণে এখন গলা চড়াতে আসবে না। রেডি হও, হাতে বেশি সময় নেই। মাহতিম ওকে ইশারা দিয়ে রাস্তা থেকে সরতে বলল। মেহনুর ওর ইশারা দেখে মাথা নিচু করে সরে দাঁড়ালো। মাহতিম ওর পাশ দিয়ে চলে গেলে কলপারে ঢুকে গেল মেহনুর। চাপকলে চাপ দিতেই দেখলো আবারও কলটা ঘ্যার ঘ্যার শব্দ করছে, অথচ কোনো পানি দিচ্ছে না। আরো কয়েকবার জোরে চাপ দিল, ঠিকই, পানি আর পড়ল না। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, বালতি ভরেই রেখেছি। চোখ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে বালতিটা দেখে সেখান থেকে পানি নাও। পানিটা পুকুরের। মেহনুর আশ্চর্য হয়ে সাথে সাথে পিছু তাকালো, কিন্তু মাহতিমের মুখ আর দেখতে পেল না। আশ্চর্য হয়ে বালতির দিকে মুখ ফিরিয়ে মগের জন্য ধীরগতিতে হাত বাড়ালো। সকালবেলা কল একটু সমস্যা করে, প্রথম প্রথম একটু চাপাচাপি করা লাগে। কিন্তু মাহতিম কি করে জানলো সবার শেষে মেহনুর কলপারে আসবে? আর পানি পাবে না জন্যই কি পুকুর থেকে বালতি ভরে রেখেছে? মেহনুর ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। এই লোকটা যে কেমন ধাতন্দাবাজ সেটাই ভেবে আপনমনে হাসল। সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে উঠানে এসে হাজির। শামিক, সৌভিক গাড়ির লাস্ট সিটে ব্যাগ ঠেসে রাখছে। গাড়ির ডেকিতে খুব আগেই 3 লিটার পানি ঢালা হয়েছে, ভালোমতো ভিজিয়ে মাহতিমের কাছে কৈফিয়ত দিয়েছে, বৃষ্টির পানিতে ডেকি খুব বাজেভাবে ভিজে গেছে। সেখানে কোনো ব্যাগ জিনিস রাখা যাবে না। মাহতিম এ ব্যাপারে সন্দেহ করলেও সেটা নিয়ে মাথা ঘামায় না। এদিকে সুরাইয়া, সাবা, শানাজ উঠানে এসে উপস্থিত হলে তোফ দ্রুত সৌভিকের বুকে কনুই মারে। সৌভিক কপাল কুঁচকে ওর দিকে তাকালে তোফ নিচু স্বরে বলে, দোস্ত, সুরাইয়ার অবস্থা দেখ, মনে হয় বিয়ের শাড়ি পরে আসছে। ভাইরে ভাই, আমারে বুঝা তুই, টুরে কেউ এই গেটাপে বের হয়? সৌভিক এক পলক সুরাইয়ার দিকে তাকালো। কটকটে লাল রঙের শাড়ি পরেছে সুরাইয়া, যার পাড়টা সোনালি। মুখে বেইজ মেকআপ জাতীয় কিছু করেছে, যার জন্য ব্রাইডাল লুক বোঝা যাচ্ছে। সৌভিক এটুকু বুঝতে পারল সে যদি আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তাহলে অট্টহাসিতে মারা যাবে। তাড়াতাড়ি সেখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল, বন্ধু, মাহতিম যদি এইটারে এখন ইজ্জত দেয় তাহলে কেমন লাগবো ভাবতো। তোফ নিজের জম্পেশ উত্তরটা দিবে অমনেই দরজা দিয়ে দ্রুতগতিতে বের হলো মাহতিম। পকেট থেকে জিপের চাবি বের করতেই সুরাইয়ার অবস্থা দেখে পা থামিয়ে দাঁড়ালো। সুরাইয়ার দিকে যখন আপাদমস্তক তাকাচ্ছিল তখন সুরাইয়া সেটা আর চোখে দেখে মনে মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছিল। এদিকে মাহতিম পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ জিপে উঠে বসল। কি সিস্টেমে চাবি ঢোকাতেই শেফালি এসে হইচই সুরে বলল, আচ্ছা, এত্তাগুলা মানুষ যাব? এত্তাগুলা জিনিস যাব? গাড়ি কেন একটা যাব? এক গাড়িতে ঠাসাঠাসি করিয়া বসবার মানে আছে? ও সুরাইয়া, তুই গাড়ি থিন না মতো, জিপ গাড়িতে উঠিয়া বসো। এ কথা শুনে মাহতিম চাবি মুচড়ানো থামিয়ে শেফালির দিকে ভ্রু কুঁচকে তাকালো। শেফালির দৃষ্টি আকর্ষণ করে বলল, জিপ কি আপনি চালাবেন মেজো মামি? কাকে অর্ডার দিচ্ছেন? আমি তো আমার জিপে আর কাউকে বসাবো না। মাহতিমের অবস্থা দেখে নীতিরাও কিছু বলল না। সৌভিক শুধু ঠোঁটের উপর তর্জনী দিয়ে চুপ থাকার ইশারা করল। পেছনে থেকে সুজলা, মাহমুদা, মার্জা ও হান্নান শেখ এসে জড়ো হয়েছে সেটার জন্য বাধা দিল। শেফালি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলল, দেহ, মাহতিম, তুমি কলাম ভালা কাজ করতেছ না। গাড়িতে ঠাসাঠাসি কইরা বসলে কেউ কি শান্তিমতো যাবার পাবো? তোমার জিপ তো পুরাই খালি। সুরাইয়ারে একটু বসবার জায়গা দিলে তো ক্ষতি হব না। মাহতিম এবার ভ্রু উঁচিয়ে ড্রাইভের হুইলের উপর দুহাত রেখে তাকালো।
রাগত স্বরে সংযত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে কি খুবই ভালো মনে করেন? একটার পর একটা রং তামাশা যে করছে, সেটা কি ভুলে গেছেন? সুরাইয়া যদি আমার বোন হতো থাপড়িয়ে ওর সাহস বের করে দিতাম। আমার একটা বোন আজ পর্যন্ত কুপথে যায়নি। আমাকে না জানিয়ে, পরিবারকে না বলে কোথাও বের হয়নি। সেই মেয়েকে আমার পাশে কেন, আমার আশেপাশেও রাখবো না। আপনার যদি একান্ত সমস্যা হয়, ওকে ওই গাড়ি থেকে নামিয়ে নিন। মাহতিমের কথা শুনে মার্জা তেড়ে আসলেন। ওর পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে শাসন ভঙ্গিতে বললেন, এগুলো কেমন আচরণ? তোকে বারবার কেন বলতে হয় মেজো ভাবির সাথে ভালোভাবে কথা বলবি? তুই বাবামশাইয়ের সামনে এরকম আচরণ করছিস? মাহতিম মায়ের দিকে এক পলক তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকালো। শেফালিও দারুণ খেপেছে দেখে সেখান থেকে দৃষ্টি সরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার বাবামশাইয়ের কোনো সমস্যা হলে এতক্ষণে ঠিকই আওয়াজ তুলতো। উনি যেহেতু চুপ করে আছেন, তুমি আর কথা বলো না মা। আমি ওই সুরাইয়াকে আমার জিপে তুলব না। মার্জা কঠিন কিছু বলতে যেয়ে থেমে গেলেন। মাথা ঘুরিয়ে সুজলা ও মাহমুদার দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব বুঝালেন। সুজলা চোখ দিয়ে ইশারা করে সেখান থেকে সরে আসতে বলল। আর কোনো কথা না বাড়িয়ে মার্জা যখন চলে এলো, তখন মাহদির হাত ধরে মেহনুর বের হলো। সবার শেষে, সবার দেরিতে মেহনুর এসে উপস্থিত হলো। এবার শেফালি দারুণ একটা কোপ বুঝে ঘোড়া এগিয়ে বললেন, তা বাবা, এখন কি করবা শুনি? মেহনুর যে এখন বসবার জায়গা পাবো না, ওর জন্যে কি জিপে ব্যবস্থা করবা? মাহতিম শক্তমুখে তাকিয়ে রইল। অন্যদিকে মেহনুর অবুঝের মতো ঘটনা বুঝার চেষ্টা করতে লাগলো। মাহদি এখন কি করবে সেটা বুঝতে না পেরে মেহনুরের হাত ছেড়ে মাইক্রোর দিকে দৌড় লাগালো। স্বামী কোকে আসতে দেখে হাত বাড়িয়ে নিজের কোলে বসার জন্য ইঙ্গিত দিল। মাহদি ছুটে এসে গাড়িতে চড়ে স্বামীকের কোলে উঠে বসল। কিন্তু মেহনুর কি করবে বুঝে উঠতে পারছে না। গাড়িতে যেহেতু জায়গা নেই, তাই সে ঠিক করলো ওদের সঙ্গে যাবে না। শেফালির চটান চটান কথাও যেন বন্ধ হতে চাইছে না। প্রীতি দ্রুত একটা সিদ্ধান্তে আসার জন্য সিয়ামের ফোনে টেক্সট পাঠালো। সৌভিক ড্রাইভিং সিটে বসা ছিল, সিয়াম তার পাশেই বসা। টেক্সটের টিউন বেজে উঠতেই সিয়াম পকেট থেকে ফোন নিয়ে দেখল প্রীতির মেসেজ। প্রীতি সেখানে লিখেছে, ব্রো ডু সামথিং। দিস শেফালি ইজ জাস্ট ইরিটেটিং। প্লিজ ট্রাই টু কনভিন্স ম্যাডাম ভাইয়া। প্রীতির মেসেজ দেখে সিয়াম সেটা সৌভিককেও দেখালো। সৌভিক চিন্তিত মুখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। হান্নান শেখ বলে দিলেন, যদি একজন নাতনি না যেতে পারে, তাহলে চারজনই বাদ যাবে। কারোর যাওয়ার দরকার নেই। সুজলাও বলে দিলেন, মেয়েরা বাড়িতে থাকুক, বাকিরা ঘুরে আসুক। ট্যুরের রাস্তা যখন সবাই বন্ধ দেখল, তখনই মাহতিম থমথমে অবস্থায় নীরবতার উচ্ছিন্ন করে বলল, মেজো মামি, ছোটবেলায় টস খেলছেন না? সুরাইয়া এবং মেহনুর এ দুজনের নামেই দুটো চিরকুট লিখব। আপনাকে যেকোনো একটা চিরকুট শুধুমাত্র একবার উঠাতে বলবো। চিরকুটে যেই নাম আসবে সেই ব্যক্তি আমার জিপে বসবে। আর যে বাদ যাবে সে নীতি ও ফারিনের সাথে বসবে। ওই মাইক্রোতে একটা সিট খালি, এই জিপেও একটা সিট খালি। বাকিটা বুঝছেন তো? চিরকুটের কথা শুনে সবাই আল্লাহ আল্লাহ করতে লাগলো। চিরকুটের নামটা যেন মেহনুরই হয়, আর মেহনুরই যেন মাহতিমের পাশে বসে আসতে পারে। সবাই একমনে জিকিরের তুফান লাগিয়ে দিল। অন্যদিকে পকেট থেকে ছোট কাগজ বের করে দুটুকরো করে নিল মাহতিম। চিরকুটে নাম বসিয়ে সুন্দর করে ভাঁজ করল। দুহাতের মুঠোয় একবার ঝাঁকি মেরে শেফালিকে তুলতে বলল। শেফালি অনেক চিন্তা করে 2 মিনিট সময় নষ্ট করে একটা চিরকুট বাছাই করল। সেই বাছাইকৃত চিরকুট খুলেই দেখতে পেল সেখানে 4টা অক্ষরে মেহনুর লিখা। শেফালির মুখে এক ডলা কালি মাখার মতো কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভেতরে সবাই চাপা খুশিতে আবেগ আটকে রাখল। মাইক্রোর দরজা টান দিয়ে আটকানো হলো, আর শেফালির সামনে দিয়েই মাহতিমের পাশে এসে মেহনুর দাঁড়ালো। জিপে উঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল মেহনুরের। সেটা দেখে মাহতিম ওর দিকে হাত বাড়িয়ে দিলে মেহনুর সেটা ধরল না। মাহমুদাকে ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসল মেহনুর। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগে ছুটল, এরপর শান বাজিয়ে ধুলো উড়িয়ে মাহতিমের জিপ চলল। শত গালি, শত ধিক্কার,
শত ভৎসনা করে উঠানেই দাঁড়িয়ে শেফালি কঠোর চোখে রাগী দৃষ্টিতে ছাড়খাড় করে গালাগাল করতে লাগলো মেহনুরকে। উনার মেয়ে সুরাইয়ার জন্য গলার কাটা হিসেবে এই মেহনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেলে মুষ্টিবদ্ধ করে থাকা শেফালি মাটির দিকে তাকালো। মাটিতে দুটো চিরকুট দেখে দুহাতে দুটো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। শেফালি বন্ধ চিরকুটটা খুলে স্থির হয়ে গেল। রাগে সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। দুটো চিরকুটেই একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। চারটা গোটা গোটা অক্ষরে মেহনুর শব্দ লেখা। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। এই গল্পের পরের অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন গল্প দিতে পারবো। ধন্যবাদ।